শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে ঘন অন্ধকার নিজেই হয়ে ওকে এক জীবন্ত সত্তা, যেখানে নিঃশ্বাসের আওয়াজটাও সন্দেহের জন্ম দেয়। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত, আর আমাদের ফেসবুক পেজে রাত 11টা মানেই অপেক্ষার অবসান। আজকের এপিসোড 38। আজ আমি আপনাদের কানে কানে শোনাবো দুটি এমন ঘটনা যেগুলোর প্রতিটি শব্দ আপনার মেরুদণ্ড বরফ কাটা দিয়ে ভরে দেবে। প্রথম ঘটনাটি এসেছে বাংলাদেশের ভোলা জেলার চর ফ্যাশন থেকে, এক অপার্থিব আতঙ্কের ঘটনা, যেখানে মাটির নিচে এখনও নড়াচড়া করে কোনো এক জীবন্ত মৃত্যু। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে বরগুনা জেলার এক বন্ধুর শ্বশুর বাড়ি থেকে, যেখানে বসবাসকারীরা নয়, বাড়িটাই যেন এক ক্ষুধার্ত প্রাণী। প্রতিটি ঘটনা এতটাই রিসেন্ট, এতটাই বিস্তারিত যে আপনি আপনার চারপাশের বাতাসের গন্ধ বদলে যেতে দেখবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই বাস্তব, এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনার নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পাবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি সাহসী, যদি আপনি আজকের আতঙ্কের গভীরে নামার মতো মানসিক শক্তি রাখেন। প্রথম ঘটনা, ভোলার চর ফ্যাশন, যেখানে মাটির নিচের বাসিন্দারা বসতি চায় না। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রফিকুল ইসলাম। রফিকুল ভাই ভোলার চর ফ্যাশন এলাকার একজন স্বনামধন্য স্কুল শিক্ষক, যার বিবেক ও আতঙ্ক এই ঘটনাটি আমাদের দরজায় এনে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ রফিকুল ভাইকে আপনার এই সাহসিকতার জন্য, এই মাটির নিচে চাপা পড়া সত্যি আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। রফিকুল ভাইয়ের ভাষায় তার নিজের কথায় বলছি। ঘটনাটা শুরু হয় 2023 সালের শেষ দিকে। তখন চর ফ্যাশনের দক্ষিণ প্রান্তে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে একটি নতুন বাঁধ নির্মাণের কাজ চলছিল। স্থানীয় কন্ট্রাক্টর ছিলেন করিম মিয়া। বাঁধের জন্য মাটি কাটার কাজে লেগেছিলেন দিনমজুরেরা। 14ই ডিসেম্বরের কথা, বিকেল 4:30। এক ঝাঁক বেলডোজার এক্সকাভেটর দিয়ে মাটি কাটছিল তারা। হঠাৎ এক এক্সকাভেটরের বালতি ঠোকর খায় এক শক্ত বস্তুতে। শব্দটা ছিল ঠুনকো, যেন কাঠ কিংবা হাড়। অপারেটরটি নামে দেখতে। মাটি সরাতেই দেখা যায় সেটা কোনো কাঠের টুকরো নয়, সেটা ছিল মানব কঙ্কালের মাথার খুলি, কিন্তু সেটার গায়ে অদ্ভুতভাবে জড়ানো ছিল পুরনো পচে যাওয়া এক ধরনের লাল রঙের কাপড়, যেন কোনো প্রাচীন পোশাক। খুলির চোয়াল দুটো খোলা, যেন চিৎকার করছে। ওই জায়গাটাতেই কাজ বন্ধ হয়ে যায়। কন্ট্রাক্টর করিম মিয়া স্থানীয় কিছু বয়োজ্যেষ্ঠের সাথে কথা বলে সিদ্ধান্ত নেন সম্ভবত এটি কোনো পুরনো কবর। তারা ওই খুলিটি স্থানীয় কবরস্থানে দাফন করে দেন এবং বাঁধের লাইন সামান্য পাল্টে দিয়ে আবার কাজ শুরু করেন। সবাই ভেবেছিল ঘটনা শেষ, কিন্তু সেটা ছিল শুধু শুরুর প্রস্তুতি মাত্র। কাজ আবার শুরু হওয়ার 3 দিন পর, অর্থাৎ 17ই ডিসেম্বর রাত 11টার দিকে, ওই এক্সকাভেটর অপারেটর, যার নাম শফিক, সে তার ব্যারাকে ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যে তার মনে হতে লাগলো কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরছে আর তার কানে কানে ফিসফিস করছে, ওঠ ওঠ, আমার বাড়ি থেকে সরে যাও। শফিক ভয়েই ঘেমে নিয়ে উঠে বসে। ঘরে কেউ নেই, কিন্তু জানালার গ্রিলের ধারে একটা সাদা ধোঁয়াটে মুখ ঝুলে আছে তাকিয়ে দেখছে। সে চিৎকার দিতে যায়, কিন্তু গলা থেকে আওয়াজ বের হয় না। মুখটা মিলিয়ে যায়। পরের দিন সকালে সে কাজে যায়নি, তার জ্বর এসেছে বলে ছুটি নেয়। করিম মিয়া অন্য একজনকে দিয়ে তার কাজ চালান। কিন্তু দুপুরবেলা বেলা 1:30টার দিকে নতুন অপারেটর যখন মাটি কাটছিল, হঠাৎই তার এক্সকাভেটরের সামনের কাঁচের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ শক্ত মুঠোয় পাথর মেরেছে, কিন্তু ভেতরে কেউ ছিল না। অপারেটর সামনের মাটিতে তাকাতেই দেখে যেখানে গ্লাসের টুকরো পড়েছে সেখানে মাটি ভেজা, লালচে রঙের, রক্তের মতো। সেই দিন থেকে প্রতিদিনই কোনো না কোনো অঘটন। ট্রাকের ব্রেক ফেল করে, ইঞ্জিন নিভে যায়, মাটিতে অদ্ভুত গর্ত দেখা যায় যা রাতে নিজে থেকে ভরাট হয়ে যায়। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা শুরু হয় গত জানুয়ারি মাসে 2024 সালে। বাঁধের কাজ তখন শেষের দিকে। স্থানীয় কিছু যুবক যারা বাঁধের নিরাপত্তার কাজে ছিল, তারা রাতে শিবিরে থাকত। তাদের নেতৃত্বে ছিল রফিকুল ভাইয়ের ছাত্র মোহাম্মদ সোহেল। এক রাত 20 জানুয়ারি রাত প্রায় 1:30, শীতের কুয়াশা আর কনকনে ঠান্ডা। সোহেলের শিবিরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখে বাঁধের ওপর যেখানে ওই খুলি পাওয়া গিয়েছিল সেখানে কয়েকজন লোক দাঁড়িয়ে।
তারা সবাই অস্পষ্ট, ধোঁয়াটে, কিন্তু তাদের পোশাক পরা মনে হচ্ছিল অদ্ভুত। পুরনো আমলের ধুতি, লুঙ্গি, কেউ কেউ মাথায় পাগড়ির মতো কিছু। তারা সোজা দাঁড়িয়ে বাঁধের দিকে পিঠ ফিরিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। সোহেল ভেবেছিল হয়তো স্থানীয় জেলেরা। সে ডাক দিল, কেউই রাতের বেলা এখানে? কথা শেষ না হতেই ওই ছায়ামূর্তিগুলো একসাথে মাথা ঘুরিয়ে তাকালো সোহেলের দিকে। সোহেল বললেন, ওদের কোনো মুখ ছিল না। যেখানেই মুখ হওয়ার কথা সেখানেই শুধু কালো গহ্বর, অন্ধকার। ওরা একসাথে হাত বাড়ালো সোহেলের দিকে। সোহেল পাগলের মতো দৌড় দিল শিবিরের দিকে। শিবিরে ঢুকে দেখে তার অন্য 3 সাথী অচেতন হয়ে মাটিতে পড়ে আছে। তাদের নাক মুখ দিয়ে রক্ত পড়ছে না, কিন্তু শরীর বরফের মতো ঠান্ডা। তাদের জাগানো গেল না। সকাল হতেই তাদের হাসপাতালে নেওয়া হলো। ডাক্তাররা বললেন হাইপোথার্মিয়া ও সিভিয়ার শক, কিন্তু সোহেল জানে সেটা নয়। কারণ সকালে আবার গিয়ে দেখেছে বাঁধের সেই জায়গার মাটিতে অস্বাভাবিক ভেজা এবং মাটিতে পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো সব উল্টো দিকমুখী, যেন কেউ পিছন দিক হেঁটে সেখানে গিয়েছিল। ঘটনা ক্রমশ আরও ব্যক্তিগত ও আক্রমণাত্মক হয়ে উঠল। করিম মিয়ার বাড়িতে শুরু হলো অদ্ভুত সব শব্দ। রাতে বাটি প্লেট নড়ার শব্দ, কারো হাঁপানি ভরা দম ফেলার শব্দ। তার বড় মেয়ে যে ঢাকায় থাকত, সে এক রাত ফোন করে কাঁদতে কাঁদতে বলল, স্বপ্নে দেখছে একদল ভিজে কাদামাখা লোক তাকে বলছে, তোমার বাবা আমাদের বাড়ি উচ্ছেদ করছে, আমরা তোমার ঘরেও জায়গা করে নেব। করিম মিয়ার স্ত্রী একদিন রান্নাঘরে ঢুকে দেখেন স্টোভ জ্বলছে না, কিন্তু হাঁড়িতে ভাত ফুটছে, আর সেই ভাতের রং কালচে লাল আর গন্ধ পচা মাংসের মতো। এদিকে রফিকুল ভাইয়ের স্কুলের কয়েকজন ছাত্র যারা বাঁধের কাছে যেত, তারা বলতে শুরু করলো তারা মাঝে মাঝে বিকেল বেলায় সেখানে কিছু খেলোয়াড় দেখে যারা পুরনো পোশাক পরে ফুটবল খেলছে, কিন্তু বলটা তাদের পায়ে লেগে মাটি ভেদ করে চলে যাচ্ছে। আতঙ্ক গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। স্থানীয় মসজিদের ইমাম সাহেব দোয়া কালাম পড়েন, কিন্তু তাতে শান্তি আসেনি। বরং মসজিদের মাইক থেকে এক রাতে আজানের বদলে বেরিয়ে এলো একটা করুণ দীর্ঘ আর্তনাদ, যেন অনেকগুলো মানুষ একসাথে কাঁদছে। চূড়ান্ত পর্যায়ে ঘটনাটি এসে পৌঁছায় গত মাসে, ফেব্রুয়ারি 2024-এ। একদল তরুণ যারা প্যারানর্মাল বিষয়ে আগ্রহী, তারা কিছু ইকুইপমেন্ট নিয়ে রাত 2টার সময় সেখানে যায়। তাদের একজন ছিল শামীম, স্থানীয় কলেজের ছাত্র। সে একটি ইভিপি রেকর্ডার চালু রাখে। তারা কিছু ছবিও তোলে। ফিরে এসে যখন ছবিগুলো চেক করে, তারা দেখে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে বাঁধের উপর কয়েকজন মানুষের সিলুয়েট, যাদের পোশাক অচেনা। তারা সবাই বাঁধের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল অডিও রেকর্ডিং। ফুটফুটে স্পষ্ট শোনা গেল কয়েকটি কণ্ঠস্বর, পুরুষ ও মহিলা একসাথে কথা বলছে, এক অদ্ভুত আঞ্চলিক ভাষায়, যা এখনকার চর ফ্যাশনের মানুষেরা বোঝে না। রফিকুল ভাইয়ের এক ভাষাবিদ বন্ধুর সহায়তায় তারা সেই কথার মর্মোদ্ধার করে। কণ্ঠগুলো বলছিল, এখন আমাদের জমি নেই, ঘর নেই, এই বাঁধ আমাদের শেষ আশ্রয়টুকুও কেড়ে নেবে। আমাদের জায়গা দাও, না হলে আমরা তোমাদের জায়গা নেব। আমরা তোমাদের গরম রক্ত, তোমাদের নিঃশ্বাস চাই। এর পরের রাতে শামীমের বাড়িতে আগুন লাগে অজানা কারণে। সে প্রাণে বেঁচে যায়, কিন্তু তার মুখে চিরস্থায়ী দাগ হয়ে গেছে। সে এখন কথা বলতে পারে না। সে শুধু লিখে জানায়, আগুন লাগার আগে সে তার জানালায় সেই একই ধোঁয়াটে মুখগুলো দেখেছে, যারা হাসছিল। রফিকুল ভাইয়ের শেষ কথাগুলো হলো, এখন বাঁধের কাজ বন্ধ আছে। স্থানীয় প্রশাসন বিষয়টিকে দুর্ঘটনা ও মনস্তাত্ত্বিক প্রভাব বলে উড়িয়ে দিতে চায়, কিন্তু আমরা যারা সেখানে থাকি, আমরা জানি চর ফ্যাশনের মাটির নিচে কোনো পুরনো বসতি, হয়তো ব্রিটিশ আমলের কিংবা তারও আগের ছিল। নদী ভাঙনে তারা হারিয়ে গেছে, কিন্তু তাদের আত্মা এখনও সেখানে আছে। আমরা তাদের ঘর, তাদের জমির ওপর নতুন বাঁধ তুলছি। তারা রাগ করেছে। এখন রাত হলে কেউ ওই বাঁধের কাছে যায় না। বাতাসে কান্না ভাসে, আর মাঝে মাঝে বাঁধের মাটিতে নতুন ফাটল ধরে। মনে হয় তারা এখনও বেরিয়ে আসার পথ খুঁজছে। এই ঘটনা 100% সত্যি। আমি রফিকুল ইসলাম, এটাই আমার বাস্তবতা। শ্রোতা বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। মৃত্যুর পরেও কি জমির দখল নিয়ে সংগ্রাম হয়, নাকি জীবিতরাই মৃতদের শেষ সম্বল কেড়ে নিয়ে তাদের আরও একবার মরতে বাধ্য করে? ভাবুন, আপনার বাড়ি যেখানে দাঁড়িয়ে, সেখানে হয়তো একসময় ছিল না, ছিল অন্য কেউ। তারা কি চলে গেছে, নাকি এখনও আছে? ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান, সেটাও কমেন্ট বক্সে জানাবেন।
অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আমরা এগোবো আজকের দ্বিতীয় ঘটনার দিকে। দ্বিতীয় ঘটনা, বরগুনার শ্বশুরবাড়ি, যে দরজা কখনো খোলা হয় না। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তামিম আহমেদ। তামিম ভাইয়ের এক ঘনিষ্ঠ বন্ধু। তার শ্বশুরবাড়ি বরগুনার একটি গ্রামে। তামিম নিজে ঘটনার শিকার না হলেও তিনি তার বন্ধুর জবানিতে, তার শ্বশুরবাড়ির সবার জবানিতে এই ঘটনাটি সংগ্রহ করেছেন। আতঙ্কের এক জীবন্ত ডোসিয়ারে রূপ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ তামিম ভাইকে, আপনার বন্ধুর পরিবারের এই ভয়াবহ অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তামিম ভাইয়ের বন্ধুর ভাষায় তার শ্বশুরবাড়ির লোকজনের সাক্ষাৎকার দিয়ে বলছি। বাড়িটা দেখতে খুবই সাধারণ। লাল ইটের দোতলা, সামনে একটা বড় উঠান, পেছনে আম কাঁঠালের বাগান। গ্রামের নামটা আমি বলবো না, কিন্তু বরগুনার যে কোনো মানুষকে বললেই চিনবেন, কারণ বাড়িটার ইতিহাস গ্রামবাসীরা জানেন। 70-এর দশকে এই বাড়িতে একের পর এক অকাল মৃত্যু হয়েছিল। প্রথমে বাড়ির কর্তা মারা যান পানিতে ডুবে, তারপর তার বড় ছেলে মারা যায় সর্পদংশনে। তার কিছুদিন পর বাড়ির বউ আত্মহত্যা করে। তখন বাড়িটা প্রায় 1 দশকের জন্য খালি পড়েছিল। তারপর 80-র দশকে এক দূর সম্পর্কের আত্মীয় বাড়িটা কিনে সেখানে ওঠেন। তারাও বেশি দিন টিকতে পারেননি, ভাগ্য বদলের আশায় অন্যত্র চলে যান। আমার বন্ধুর শ্বশুর মরহুম আব্দুল মজিদ মোল্লা 2005 সালে সস্তায় বাড়িটা কিনে সংস্কার করে ওঠেন। প্রথম 10 বছর কোনো সমস্যা হয়নি, বরং তাদের ব্যবসা বাণিজ্য ভালোই চলছিল। সমস্যা শুরু হয় 2020 সাল থেকে, করোনা মহামারীর সময়। প্রথম লক্ষণগুলো ছিল হালকা, যেমন দরজা নিজে থেকে খুলে যাওয়া, জানালায় টোকা পড়া, বাথরুমের কল থেকে রক্তের মতো লাল পানি পড়া, পরীক্ষা করলে পানি স্বাভাবিক, বাসনের শব্দ। তারা ভেবেছিল হয়তো পুরনো বাড়ি এসব হয়। কিন্তু 2022-এর এক ঘটনা সবকিছু বদলে দেয়। বাড়ির ছোট মেয়ে, তখন বয়স 12, সে একদিন রাতে হঠাৎ জেগে বসে তার মাকে বলল, মা, নিচে হল রুমে এক দাদু বসে আছেন, তিনি আমাকে ডাকছেন, বলছেন একলা একলা কেমন আছি। মা বাবা নিচে গিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু সোফার একটা সিট যেন নতুন করে বসার চাপে ভাঁজ হয়ে আছে। পরের দিনই সেই মেয়েটি জ্বরে পড়ল, এবং তার জ্বর কখনোই নামল না। ঢাকা, চট্টগ্রামের বড় হাসপাতালে নেওয়া হলো, সকল টেস্ট নরমাল, কিন্তু মেয়েটি দুর্বল হতে হতে এক পর্যায়ে কোমায় চলে যায়। ডাক্তাররা কোনো কারণ খুঁজে পান না। এরই মধ্যে বাড়িতে অদ্ভুত ঘটনা বেড়ে গেল। প্রতি রাতেই বাড়ির লোকজন শুনতে লাগলো নিচতলায় কেউ হেঁটে বেড়াচ্ছে, দরজা খুলছে, বন্ধ করছে, আর কখনো কখনো গুনগুন করে গান গাইছে। গানটা ছিল পুরনো প্রেমের গান, শুনে মন খারাপ হয়ে যাওয়ার মতো। বন্ধুর শ্বশুর আব্দুল মজিদ মোল্লা, যিনি খুব ধর্মপ্রাণ মানুষ, তিনি বাড়িতে কোরআন পাঠ শুরু করলেন, মিলাদ মাহফিলের আয়োজন করলেন। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। বরং একদিন মাহফিলের সময় হঠাৎ মাইক বন্ধ হয়ে যায় এবং পুরো বাড়ি জুড়ে একটানা বিকট হাসি বেজে ওঠে। সবাই ভয়ে ছোটাছুটি করতে লাগলো। সেই রাতে বাড়ির বড় ছেলে, অর্থাৎ আমার বন্ধুর শ্বশুর ভাই, স্বপ্ন দেখেন এক ভীষণ রাগী মুখ এক বৃদ্ধ তাকে বলছেন, আমার বাড়ি থেকে তোমাদের উচ্ছেদ করব, একটার পর একটা করে তোমাদের শেষ করব, আগে মেয়েটা, তারপর। পরের দিন সেই ছেলেটি বাথরুমে পড়ে গিয়ে হাত ভাঙলেন। মেয়েটি শেষ পর্যন্ত একদিন হঠাৎ জেগে উঠল কোমা থেকে, কিন্তু সে এখন আর আগের মতো নয়। সে সারাদিন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে আর রাতে ঘুমের মধ্যে হাঁটে। সে বলে, দাদু আমার সাথে খেলতে আসেন। গত বছর 2023 সালের জুলাই মাসে ঘটনা এক ভয়াবহ মোড় নেয়। বাড়িতে তখন বন্ধুর শ্বশুর, শাশুড়ি, সেই বড় ভাই যার হাত ভাঙা, তার স্ত্রী, সন্তান আর সেই মেয়েটি ছাড়াও আরও কয়েকজন আত্মীয় ছিলেন। গ্রামে তখন বিদ্যুৎ সমস্যা। এক রাতে, ভয়াবহ বৃষ্টির রাতে, পুরো বাড়িতে বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে সবাই ভয়ে জমে আছেন। হঠাৎ নিচতলায় পিয়ানো বাজতে শুরু করলো, কিন্তু বাড়িতে কোনো পিয়ানো নেই। বাজনা ছিল মন্থর, শোকের, যেন কেউ মৃত্যু শোকে বাজাচ্ছে। তারপরেই শোনা গেল সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসার শব্দ, ঠুম ঠুম ঠুম, ভারী পায়ের শব্দ। শব্দটা এসে থামল তাদের যে ঘরে সবাই জড়ো ছিলেন সেই ঘরের দরজার সামনে। দরজার নিচের ফাঁক দিয়ে একটা কালো স্যাঁতস্যাঁতে ছায়া পড়ল। দরজার হাতলটা নড়তে লাগলো। ঘরের ভেতরে সবাই চিৎকার করতে লাগলো, কোরআনের আয়াত পড়তে লাগলো। হঠাৎ একটা প্রচণ্ড আওয়াজ হলো,
যেন কেউ দরজায় প্রচণ্ড জোরে ঘুষি মেরেছে। তারপরেই সব শান্ত। বিদ্যুৎ আবার চলে আসে। তারা সাহস করে দরজা খুলে দেখেন দরজার বাইরের দিকে কাঠের গায়ে গভীর একটি ঘুষির চিহ্ন দেখা যাচ্ছে, যেন কোনো দানবীয় শক্তির আঘাত। আর দরজার সামনের মেঝেতে একটা ভিজে পায়ের ছাপ, কিন্তু সেটা পায়ের ছাপ নয়, মনে হচ্ছিল খুরের ছাপ। এরপর বাড়ির লোকজন বুঝে গেল এটা সাধারণ ভূতপ্রেত নয়, এটা কিছুটা হলেও দানবীয় খুনি কোনো আত্মা। তারা স্থানীয় এক পীরের শরণাপন্ন হলেন, যিনি খ্যাতনামা ওঝা। ওঝা সাহেব বাড়ি দেখে বললেন, এই বাড়ির ভিত্তিতে একটা পাপ চাপা আছে। অতীতের কোনো এক মালিক এখানে খুন করেছে, হয়তো পরিবারের কাউকে, এবং লাশ গোপন করেছে বাড়ির নিচেই। সেই আত্মা এখন ক্ষুব্ধ, সে চায় পুরো পরিবারকে উচ্ছেদ করে আবার একা বাস করতে। ওঝা সাহেব কিছু তাবিজ কালাম দিলেন, কিছু মন্ত্র পড়ে বাড়ি শুদ্ধ করলেন। কয়েকদিন শান্তি ছিল, কিন্তু মাসখানেক পর 2023 সালের ঈদুল আজহার সময় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। বাড়িতে ঈদের আমেজ, সবাই খুশি, রান্না হচ্ছে। বন্ধুর শ্বশুর একটি বড় ছাগল কিনে এনেছেন কোরবানির জন্য। ছাগলটি বেঁধে রাখা হয়েছিল বাড়ির পেছনের বাগানে। বিকেলবেলায় যখন সবাই বিশ্রাম নিচ্ছে, হঠাৎ ছাগলটি ভয়ানক চিৎকার করতে শুরু করে। সবাই দৌড়ে গিয়ে দেখেন ছাগলটি প্রাণপণে লাফাচ্ছে, যেন কেউ তাকে আক্রমণ করছে, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ ছাগলটির গলা থেকে রক্তের ফোয়ারা ছুটে আসে, যেন কোনো অদৃশ্য ছুরি দিয়ে তার গলা কাটা হচ্ছে। মিনিট খানেকের মধ্যেই ছাগলটি মারা যায়। সবাই হতবাক, ভয়ে কাঁপছে। তারপরই বাগানের গভীর থেকে, আম গাছের আড়াল থেকে একটা গভীর কর্কশ পুরুষের গলার শব্দ ভেসে এলো, কোরবানি, আমি এখনো ক্ষুধার্ত, তোমাদের রক্তই আমার প্রিয় কোরবানি। সেই কথা শোনা মাত্র বাড়ির সবাই ভয়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয়। সেদিন রাত ছিল আতঙ্কের। ঘরের ভেতরে তারা শুনতে পাচ্ছিলেন বাইরে কেউ ভারী নিঃশ্বাস নিচ্ছে, বাড়ির দেয়ালে আঁচড় কাটার শব্দ আসছে, আর মাঝে মাঝে সেই একই গুনগুন করা গান। ভোর হওয়ার পর তারা বাইরে গিয়ে দেখেন বাড়ির সমস্ত দেয়ালে, জানালায় আঙুল দিয়ে কাদা মেখে লেখা রয়েছে, যাও, ছাড়ো, মরো। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে বাড়ির কেউই একা এক ঘরে থাকতে পারেন না। রাত হলে সবাই একটি বড় ঘরে জড়ো হন। সেই মেয়েটি এখন প্রায় পাগলের মতো। সে কখনো কখনো হঠাৎ বলে ওঠে, দাদু বলল আগামী পূর্ণিমায় তিনি তার পুরনো জায়গা ফিরে পাবেন। বাড়ির লোকজন অন্য কোথাও যেতে চান, কিন্তু বাড়িটি বিক্রি করতে গেলে কোনো ক্রেতাই আসে না। সবাই ইতিহাস জানে, আর গ্রামের লোকজনও বাড়িটাকে খারাপ চোখে দেখে। গত ফেব্রুয়ারি মাসে আমার বন্ধু নিজে সেখানে গিয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য। তিনি একটি নাইট ভিশন ক্যামেরা বসিয়েছিলেন করিডোরে। রাত 3টের সময় ক্যামেরার ফুটেজে দেখা গেল হলঘরের সোফায় এক বৃদ্ধ বসে আছেন, সাদা পায়জামা পাঞ্জাবি পরা, মুখ অস্পষ্ট। তিনি সোজা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। তারপর হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন এবং সরাসরি ক্যামেরার দিকে এগিয়ে এলেন। কিন্তু ক্যামেরার কাছাকাছি আসতেই তার ছবি ঝাপসা হয়ে গেল এবং স্ক্রিনে শুধু লাল আভা দেখা গেল। ফুটেজের সাউন্ডে শোনা গেল, বহিরাগতদেরও আমি ছাড়ব না। তামিম ভাইয়ের বন্ধুর শেষ কথাগুলো, আমার শ্বশুরবাড়ি এখন একটা জীবন্ত সাজানো কবর, তারা সেখানে আটকা পড়ে আছে। ওই আত্মাটি তাদেরকে একটু একটু করে মেরে ফেলছে, মানসিকভাবে, শারীরিকভাবে। কোনো ওঝা, কোনো মোল্লা কিছুই করতে পারছে না। মনে হচ্ছে ওই আত্মার ক্ষমতা অনেক বেশি। শুনেছি যে ভূত শক্তিশালী হয় যেখানে তার মৃত্যু রহস্যময় ও হিংস্রাত্মক হয়। আমার বিশ্বাস এই বাড়ির নিচে সত্যিই কিছু আছে, কিন্তু কে খুঁড়ে দেখবে? আমরা সবাই আতঙ্কে আছি, বিশেষ করে আমার স্ত্রী। সে বলে আমার পরিবারকে ওই বাড়ি গ্রাস করে ফেলবে। এই ঘটনা সম্পূর্ণ সত্যি, আল্লাহই সহায়। শ্রোতা বন্ধুরা, ভাবতে পারেন একটি বাড়ি যখন আপনার শত্রু হয়ে দাঁড়ায়, যখন দেয়াল থেকে শুরু করে বাতাস পর্যন্ত আপনার বিপক্ষে চলে যায়, তখন পালানোর পথ কি থাকে? আপনার নিজের বাড়ির কোনো কোনায় কি এমন কিছু আছে যা আপনাকে ঘৃণার চোখে দেখছে? রাত বাড়লে কি আপনার দরজার পাশে শোনা যায় না ভারী নিঃশ্বাস? এই ছিল আজকের এপিসোড 38-এর দুটি গভীর আতঙ্কের ঘটনা। প্রথম ঘটনায় আমরা দেখলাম মৃতরা তাদের জমি নিয়ে কতটা আঁকড়ে ধরতে পারে, আর দ্বিতীয় ঘটনায় দেখলাম একটা বাড়ি কিভাবে এক জীবন্ত দানবে পরিণত হতে পারে। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না।
আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তবে এটাও মনে রাখবেন, এই পৃথিবীর অনেক কোণেই এমন সত্যি লুকিয়ে আছে যা আমাদের বোধের বাইরে। রাত 10টা মানেই অশরীরীর রাত। আর ফেসবুক পেজের জন্য অপেক্ষা করুন রাত 11টা পর্যন্ত। আপনারা কেউ যদি এমন কোনো সত্যি ও চাঞ্চল্যকর অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা শেয়ার করতে চান, আমাদের জানান। আমাদের ইমেল oshoriri.official@gmail.com। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।